ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব সম্পর্কে, এরপর হচ্ছে নন ফাইনাইট সম্পর্কে। তাহলে এই কয়েকটা সম্পর্কে আমরা একটু পরিচিত হব যে ফ্রেজটা কি, ক্লজ কি, ফাইনাইট ভার্ব কোনগুলা, নন ফাইনাইট কোনগুলা। লেখা হলে তুমি বলবো। আমি বাক্যে কি করতে পারি বা সেন্টেন্সের টেন্সটাকে আইডেন্টিফাই করতে পারি, অর্থাৎ এটা কোন টেন্স থেকে আসছে এটার জন্য আমাকে দেখতে হবে ফাইনাইট ভার্বটাই হচ্ছে মেইন। ফাইনাইট ভার্ব দেখার সাথে সাথে আমরা সেটাকে কি করতে পারি, বলতে পারি যে হচ্ছে এটা কোন টেন্স থেকে আসছে। ক্লিয়ার? তাহলে এখন আমরা এখান থেকে তাহলে উদাহরণ নিতে পারি, যেমন আমি যদি বলি আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, ঠিক আছে? দেখছো? ওকে, তাহলে খেয়াল করো, আমি যদি এটাকে অ্যানালাইসিস করি, এটা হচ্ছে কি সাবজেক্ট। আচ্ছা, এবার খেয়াল করলে দেখবা ওয়ান্ট এটা কি ভার্ব। আচ্ছা, একটু লার্ন এটাও এক ধরনের কি ভার্ব। এখন প্রশ্ন এসে যায় যে এখানে তাহলে আমি ভার্ব পাচ্ছি কয়টা, দুইটা। তাহলে আমার কোনটা ফাইনাইট ভার্ব হবে আর কোনটা নন ফাইনাইট ভার্ব হবে? এখন আশা করি তোমরা বলতে পারবে কোনটা ফাইনাইট হবে। ওয়ানটা হচ্ছে ফাইনাইট ভার্ব। কেন? এটা সাবজেক্টের পরে সরাসরি আমি বসাতে পারছি। এবং দেখো এটা কোন টেন্সের বাক্য, মানে এটা কোন টেন্স, প্রেজেন্ট। কিভাবে বুঝলাম? এই ভার্ব দেখে বুঝছো, সাবজেক্টের পরে ভার্বের কোন ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম আছে। তার মানে এই ভার্বটা দেখে আমি এই বাক্যের টেন্সটা নির্ণয় করতে পারছি, এবং সাবজেক্টের পরে এই ভার্বটা কি হয়েছে, সরাসরি বসছে। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে যে ভার্বটাই হচ্ছে আমরা সাবজেক্টের পরে সরাসরি বসাতে পারি, অথবা যেই ভার্ব দিয়ে আমি টেন্সটাকে আইডেন্টিফাই করতে পারি, ওই ধরনের ভার্বগুলাই হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে আর ফাইনাইট ভার্ব যেহেতু পাই গেছি, একটা বাক্যের মধ্যে ফাইনাইট ভার্ব সর্বোচ্চ কয়টা থাকবে, একটাই রাখতে হবে। কারণ তুমি এগুলো বাংলা থেকে যখন ইংলিশ করবে এটা তোমার মাথায় রাখতে হবে। তাহলে একটা বাক্যে তুমি সর্বোচ্চ কয়টা ফাইনাইট ভার্ব ইউজ করতে পারবা, একটাই। এর বাকি যত ভার্ব আসবে সবগুলা হবে নন ফাইনাইট। ক্লিয়ার? আচ্ছা, এবার এখানে একটা পার্থক্য আছে। আমরা বাংলা যখন দেখি একটা জিনিসের ইংলিশের সবগুলো ওয়ার্ড মিনিং জানি, কিন্তু কি করতে পারি না, বাংলা করতে পারি না। এর কারণ কি? কারণ দুইটা। সেটা হচ্ছে আমরা এইগুলাকে সাজাই স্ট্রাকচারটা জানি না। কেন? ইংরেজিতে তুমি লেখা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, তারপর হচ্ছে কি অবজেক্ট সাধারণত, কিন্তু যখন তুমি এটা বাংলা করবা তখন এটা ফরম্যাটটা চেঞ্জ হয়ে যায়। বাংলাতে সাবজেক্টের পরে কি আসে, অবজেক্ট আসে, ভার্বটা কোথায় চলে যায়, লাস্টে চলে যায়। যেমন আমরা একটা কমন উদাহরণ যদি দিই, আমি বলি আই ইট রাইস, এর অর্থ প্রত্যেকটা ওয়ার্ডে তুমি অর্থ জানো, কিন্তু আমি ইট মানে কি খাওয়া, তাহলে খাইটা আগে আসার কথা ছিল না? তুমি দেখো এই ওয়ার্ড এই সেন্টেন্সটা দিয়ে চিন্তা করো, তাহলে তোমার অর্থ অনুযায়ী হওয়ার কথা ছিল যে আমি খাই ভাত, কিন্তু বাংলা কি এইভাবে বলো? না, বাংলাতে বলো কিভাবে, আমি ভাত খাই। তার মানে দেখো অবজেক্টটাকে তুমি বাংলা যখন করতে যাচ্ছ তখন কোন জায়গায় নিয়ে আসছো, মাঝে, অর্থাৎ যেখানে ইংলিশে ভার্ব থাকে সেখানে আমরা অবজেক্ট, আর ক্রিয়াটা কোথায় চলে যাচ্ছে, লাস্টে। তাহলে এখান থেকে আমি কি জন্য এটা বললাম, কারণ হচ্ছে ইংরেজি বাক্যের সাবজেক্টের পরে কি থাকে, ফাইনাইট ভার্ব থাকে, কিন্তু বাংলাতে আবার এটা তুমি হিসাব মিলবে না, বাংলাতে ফাইনাইট ভার্বটা চলে যায় কোথায়, লাস্ট। ক্লিয়ার? ওকে, তাহলে এখন আসলে এই ধরনের ফাইনাইট ভার্ব কয়টা হতে পারে? যেমন ভার্বের মোট ফর্ম আছে কয়টা, আমরা পড়ছিলাম অনেক সময়, ভার্বের মোট কয়টা ফর্ম থাকে? না, কেউ বলতে পারবা যে হচ্ছে ভার্বের মোট ফর্ম কয়টা হয়? হ্যাঁ, ছয়টা। ভার্বের মোট ফর্ম হয় ছয়টা। এখন আমরা তিনটা জানি কমন, যে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এই তিনটা জানি, কিন্তু এরপরেও আছে আইএনজি যুক্ত হতে পারে, টু প্লাস ভি ওয়ান হয়, এস বাই এস যুক্ত হতে পারে। কারণ প্রেজেন্ট ফর্ম এবং বেস ফর্ম দুটা কিন্তু এক না, আমরা দুটাকে এক মনে করি। বেস ফর্ম হচ্ছে এইটুকু পার্থক্যটা তোমরা বুঝি না। বেস ফর্ম হচ্ছে যেটাকে তুমি আর কি করতে পারবে না, আর ছোট বা ক্ষুদ্র করতে পারবে না, কিন্তু প্রেজেন্ট ফর্ম থেকে এটাকে কি করা যায়, ছোট করা যায়। বেস হচ্ছে যেমন তুমি যদি বলা হচ্ছে গোজ, এটা কিন্তু সরি গো বললে এটা বেস হবে, কিন্তু যখন তুমি প্রেজেন্টে যাও অনেক সময় সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হয়, এই গোটা আবার কি হয়ে যায়, গোজ হয়ে যায়। তাহলে গোজ থেকে তুমি কিন্তু ছোট করতে পারতেছো, কিন্তু এই গো কে কি তুমি আর ছোট করতে পারবা না। তাহলে বেস মানে হচ্ছে মূল, অর্থাৎ যে ভার্বটা থেকে অন্য ভার্ব গুলো আসে। তাহলে এখানে আমার মূল ভার্ব ছিল কোনটা, গো। এখান থেকে ওয়েন্ট হচ্ছে, এখান থেকে গন হচ্ছে, এখান থেকে গোয়িং হচ্ছে, তার মানে এই ভার্বটা থেকে আমি অন্য ফরমেশনে কি করতেছি, যাচ্ছি। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা যেটা বুঝতেছিলাম যে সাবজেক্ট এর পরে যে ভার্বটা বসে সেটাই হচ্ছে মেইনলি আমার ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব আশা করি এখন কি করতে পারবো, চিনতে পারবো।
ক্লিয়ার? তাহলে ফাইনাইট ভার্ব এরকম কয়টা হয়? ফাইনাইট ভার্ব এই ধরনের তিনটা ফর্মে হয়, যেমন V1, তারপর হচ্ছে ভার্বের V2, এবং ভার্বের সাথে আমরা এটাকে জিরো নিলাম হচ্ছে V4, অর্থাৎ যে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। তাহলে এই তিনটাকে তুমি সরাসরি সাবজেক্টের পরে ইউজ করতে পারবা, কোনো সাহায্যকারী ভার্ব ছাড়াই। তার মানে এই তিনটা ফর্মের ভার্বে কি হিসাবে ব্যবহার হতে পারে? ফাইনাইট হিসাবে ব্যবহার হতে পারে। লিখে নাও, আমি প্রত্যেকটা চেক করে দেখাবো। এর সাথে আইএনজি যুক্ত V6 2 প্লাস V1, তার মানে এই তিনটা ক্যাটাগরি ভার্ব সবসময় কি হিসাবে ব্যবহার হবে? নন ফাইনাইট হিসাবে। কারণ এই ক্যাটাগরির ভার্বগুলোকে তুমি কখনোই কোনো সাহায্যকারী ভার্ব বাদ দিয়ে সাবজেক্টের পরে বসাতে পারবে না। কোনো জায়গায় তুমি আমাকে একটা বাক্য দেখাতে পারবে না, যেমন হচ্ছে বলছে আই রাইটিং এ বুক, ঠিক আছে? দেখাতে পারবা? কোনো জায়গায় তুমি দেখাতে পারবে না আই গন টু দ্য মার্কেট, আই গন টু দ্য মার্কেট। হবেই পাবে? হবে না। কেন? তুমি দেখো এই গন, এটা ভার্বের কয় নাম্বার ফর্ম? 3 নাম্বার ফর্ম। কোন ক্যাটাগরি ভার্ব? নন ফাইনাইট। তারপর আইনজি যুক্ত ভার্ব কোন ক্যাটাগরি ভার্ব? নন ফাইনাইট। তাহলে এগুলা কি সাবজেক্ট? নন ফাইনাইট ভার্ব কি সাবজেক্টের পর সরাসরি বসানো যায়? যায় না। তাহলে তুমি যে একটা বাক্য বাংলা থেকে ইংরেজিতে করবা, তোমাকে তো অবশ্যই তোমার মনে হবে যে লেখা মানে কি? লেখা মানে রাইটিং। তো এখন আমি সাবজেক্টের পরে আমি লিখি মানে এবার তুমি বললা যে চাই রাইটিং, হবে? হবে না। তার মানে নন ফাইনাইট ভার্ব গুলাকে একা কখনো সাবজেক্টের পরে সরাসরি বসানো যায় না। তাহলে এগুলাকে বসাই দিলে আমাকে কি করতে হবে? এগুলাকে সঠিক, বা এটা ধরো হারাম অবস্থায় আছে, কি অবস্থায়? হারাম অবস্থায় আছে। তো অনেক জিনিসের কি থাকে? হারাম থাকে। কিছু জিনিস মডিফাই করে অনেক সময় এই হারামটাকে কি করা যায়? হালাল করা যায়। সহজ করে উদাহরণ যদি দিই বুঝবা, একটা মুরগি জবাই করার সময় তুমি যদি কি না পড়ো, ওই যে আল্লাহু আকবার বলে কি করো, তাকবীর পড়ে না? এখন এটা যদি না করা হয়, তাহলে একজন মুসলিমের জন্য তো এটা খাওয়াটা নিয়ে কি হয়ে যায়? সন্দেহ হয়ে যায়। তাহলে দেখো, জাস্ট শুধু যদি এটা জবাই করার সময় এটা একটু বলে দেয়, তাহলে এই মুরগিটা খাওয়াটা আবার কি হয়ে যাচ্ছে? তোমার জন্য হারাম হয়ে যাচ্ছে। তাহলে এই বিষয়গুলো বলা যায় যে হচ্ছে ওইরকম না, কিন্তু ওই বোঝানোর জন্য তোমাকে এটা নিয়ে আসছে যে প্রথম অবস্থা ধরো এটা বসানো জায়েজ নাই, হারাম এটা। কিন্তু যখনই তুমি কি করবা, এর সাথে কোনো একটা অক্সিলারি ভার্ব যুক্ত করে দিবা, তখন কিন্তু এটাকে তুমি হালাল বা বৈধ বানাই নিতে পারবা। বুঝতে পারছো? দেখো, তাহলে আই রাইটিং বলছে, এটা কিন্তু ভুল। কিন্তু যখন তুমি বলে দিচ্ছ যে আই এম রাইটিং, তখন কিন্তু এটা আবার সঠিক হয়ে যাচ্ছে। বুঝতে পারছি? ওকে, তাহলে আমি দুইটা ক্যাটাগরি ভার্ব চিনলাম। একটা হচ্ছে কোন ভার্ব গুলাকে আমরা ফাইনাইট বলবো, কোন ভার্ব গুলাকে আমরা নন ফাইনাইট বলবো। আর সাবজেক্ট সঠিক হওয়ার জন্য অবশ্যই সাবজেক্টে তোমাকে একটা কি থাকা লাগবে? সেন্টেন্সে একটা কি থাকা লাগবে? ফাইনাইট ভার্ব অবশ্যই থাকা লাগবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যে এখানে সেন্টেন্সটা লিখলাম, তুমি খেয়াল করে দেখো, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। তাহলে এই ওয়ান্ট, এটা সাবজেক্টের পর সরাসরি বসাতে পারছি, কোনো সাহায্যকারী ভার্বের প্রয়োজন হয়েছে? হয় নাই। তার মানে এটা ফাইনাইট ভার্ব। এবার এটা ফাইনাইটের একই সেন্টেন্সে বাকি যত ভার্বে আসুক তুমি তখন বুঝে নিতে পারবে এমনিতেই এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আর আমরা এখানে লিখিয়ে দিচ্ছি 2 প্লাস V1 যে ভার্বগুলো থাকবে, ওগুলো কোন ক্যাটাগরি ভার্ব হবে? নন ফাইনাইট ভার্ব হবে। ক্লিয়ার? তাহলে এবার যদি আমি বলি যে আই ওয়ান্টেড, এটা ফাইনাইট হবে না নন ফাইনাইট হবে? ফাইনাইট হবে। ফাইনাইট হবে। কেন হবে? কারণ আমি যদি সাবজেক্টের পরে এই ভার্বটাই লিখছি, দ্যাট মিন্স এটা রাইট। কারণ ওয়ান্ট, ওয়ান্টেড, ওয়ান্টেড দ্বিতীয় কিন্তু সেম, কিন্তু যেহেতু আমি সাবজেক্টের পরে বসাইছি, তোমাকে বুঝে নিতে হবে তার মানে এটা ফাইনাইট ভার্ব। কিন্তু যদি এটা সাবজেক্টের পরে বিহিরি নিতাম, সাবজেক্টের পর তো এটা বসানো যেত না, তার মানে বইতে এটা কি করা হতো না, লেখার প্রশ্নই আসতো না। তুমি এই ওয়ান্টেডটাকে বিহিরি ইন্ডিকেট করবা না। কেন? কারণ হচ্ছে এটা কার পরে বসছে? সাবজেক্টের পরে বসছে। তা আমরা জানি কি সাবজেক্টের পরে যে ভার্বটাই বসে সেটা ফাইনাইট। তার মানে এই ভার্বটার ফর্ম হবে কি? V2 হিসাবে ধরতে হবে। বুঝতে পারছি? কিন্তু আমি যদি বলতাম হচ্ছে আই হ্যাভ ওয়ান্টেড, তখন কিন্তু এই ভার্বটার V2 থাকবে না, এটা হয়ে যাবে কি? V3। বুঝতে পারছো এবার? ওকে, তাহলে আমরা কি শিখলাম? ফাইনাইট ভার্ব কিভাবে চিনবো এবং নন ফাইনাইট ভার্ব কিভাবে চিনবো। এখন তোমাকে একটা বাক্য দিলে এখান থেকে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব আশা করি কি করতে পারবা? আইডেন্টিফাই করতে পারো। তাহলে এবার আসো দ্বিতীয় স্টেপ, ফাইনাইট এবং নন ফাইনাইট যেহেতু বুঝতে পারছো, এবং আমরা হচ্ছে প্রেজেন্ট ক্লজ বুঝবো। কারণ একটা বাক্য করতে গেলে তোমার প্রেজ এন্ড ক্লজ নাম তো শুনছো। হুম। তাহলে প্রেজ মানে কি? হুম? না, প্রেজ মানে বাক্য আসবে না, প্রেজ হচ্ছে শব্দ গুচ্ছ। গুচ্ছ মানে কি? অনেকগুলো একসাথে। তার মানে অনেকগুলা ওয়ার্ড এখানে একসাথে থাকা লাগবে। গুচ্ছ দিয়ে তো রাইট যাচ্ছে। আর এই ক্লজ মানে হচ্ছে অংশ, যেটা তুমি বলছো বাক্যের একটা অংশ। তাহলে এবার আসো, একটা ফ্রেজ তুমি কিভাবে বুঝবে? তোমার একটা ইংলিশ প্যাসেজ পড়তেছো, আমরা ইংরেজি পড়ি মজা পাই না কেন? কারণ হচ্ছে আমরা ইংরেজি খুঁটিনাটি বুঝি না। তোমাদের ইংরেজি প্রথম পত্র বই আছে না?
আজকে ক্লাস করার পরে তুমি এখন থেকে ইংরেজি প্রথম প্রথম যখন রিডিং করবা, তুমি নিজের মাথার মধ্যে এগুলা কি করবা, নিজে নিজে খুঁজবা যে হচ্ছে কোনটা ফাইনাইট ভার্ব হলো, তাহলে এটা কি ফ্রেজ এর অংশ নাকি ক্লজ, এটা কোন ধরনের সেন্টেন্স, এগুলো যখন তুমি কি করতে পারবা, বুঝতে পারবা, দেখবে যে তোমার ইংরেজি পড়েও তোমার কি লাগতেছে, ভালো লাগতেছে। কারণ আমরা তো কি করি, প্রথম পত্র বইটাকে অবহেলার মধ্যে রেখে দিই, যে পরীক্ষার আগে প্যাসেজ একটা আসবে, ওটা দেখে দেখে আমি কি করব, আনসার করব। কিন্তু ইংলিশ গ্রামার শিখে সেটা অ্যাপ্লাই করার জায়গাটাই হচ্ছে কোনটা, ওই যে টেক্সট বুক। কারণ ওখানে অনেকগুলো কি আছে, ইংলিশ লাইন আছে, প্যাসেজ আছে, তুমি ওখান থেকে অনেকগুলো গ্রামারকে শিখতে পারবা যদি গ্রামার বুঝে থাকো। বুঝতে পারছো? ওকে, তাহলে ফ্রেজ হচ্ছে কি, কিভাবে বুঝবা, ফ্রেজের মধ্যে একের অধিক শব্দ থাকবে, কি থাকবে, একের অধিক শব্দ থাকবে, কিন্তু ফাইনাইট ভার্ব থাকবে না। তাহলে আমরা যেহেতু ফাইনাইট ভার্ব চিনছি, এখন আশা করি এটা আমাদের জন্য বোঝা সহজ হবে। ক্লজটা একদম সহজ। ক্লজ কোনটাকে বলবো, যেখানে সাবজেক্ট থাকবে একটা, অন্তত পক্ষে কয়টা, একটা ফাইনাইট ভার্ব থাকবে, সেই অংশটুকুকে আমরা কি বলবো, ক্লজ বলবো। আর ফ্রেজ কোনটাকে বলবো, যেখানে একের অধিক শব্দ থাকা লাগবে, একটা শব্দ থাকলে কিন্তু হবে না, একের চেয়ে বেশি থাকা লাগবে। তবে শর্ত আছে, শর্ত হচ্ছে কি, ওই অংশটুকুর মধ্যে কোনোভাবেই কি আসা যাবে না, ফাইনাইট ভার্ব আসা যাবে না। ঠিক আছে? ওকে, তাহলে এখন আমরা একটা এক্সাম্পল দিই। আচ্ছা, যেমন হচ্ছে যদি বলি, খেয়াল করো, দুটো অংশ লিখছি, তাহলে এখন তোমার আশা করি এটাতে বুঝবা, এখানে একটা অংশ, এখানে একটা অংশ, দুটা মিলে কিন্তু বাক্য কয়টা বলতে পারবা কেউ? বাক্য কিন্তু একটাই। ঠিক আছে? অংশ কয়টা, দুটাকে ভাগ করছে একটা বাক্যের, এটা দুটো অংশে আমি ভাগ করলাম। এখন তোমার কাছে আমার প্রশ্ন, এই দুটো অংশের মধ্যে কোনটুকু ফ্রেজ হবে আর কোনটুকু ক্লজ হবে? ক্লজ হবে। কেন? কারণ একদম সিম্পল বিষয়, এখানে কি আছে, সাবজেক্ট আছে, ওয়েন্ট ভার্বের বি টু, দ্যাট মিন্স কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, একবার আমরা লিখে দিয়েছিলাম বি ওয়ান, বি টু এবং বি ফোর, এগুলো কোন ক্যাটাগরি, ফাইনাইট ক্যাটাগরি। তার মানে একটা পাইছি ফাইনাইট। সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব যেহেতু আমি এখানে পাইলাম, এখানে অবশ্যই আমরা এই অংশটুকুকে কি বলবো, ক্লজ বলবো। এবার তুমি খেয়াল করে দেখো, এখানেও কিন্তু অনেকগুলো শব্দ আছে, কয়টা, একটা বলো, দুইটা, তিনটা, চারটাই, তাহলে একের চেয়ে তো বেশি আছে। তুমি খুঁজে দেখো তো এখানে কোনো ফাইনাইট ভার্ব আছে কিনা, নাই। একটা ভার্ব আছে, তবে সেটা কোন ক্যাটাগরির, নন ফাইনাইট ক্যাটাগরি। কেন, কিভাবে বুঝে নিলাম, আমরা জানি যে আইএনজি যুক্ত সিঙ্গেল যতগুলা ভার্ব আছে সবগুলা কোন ক্যাটাগরির মধ্যে থাকে, নন ফাইনাইট। তাহলে ফ্রেজের শর্তটা আমরা মিলাতে পারছি, যে একের অধিক শব্দ হয়েছে ঠিক আছে, কিন্তু এর মাঝে কোনো কি আসেনি, কোনো ফাইনাইট ভার্ব আসে নাই, দ্যাট মিন্স এই অংশটুকুকে আমরা কি বলতে পারি, ফ্রেজ বলতে পারি। ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে এবার তোমাদেরকে আমি একটা বাক্য দিই, তোমরা খুঁজে বের। একটা বাক্য লিখলাম, উই ওয়েন্ট টু কোচিং টু লার্ন ইংলিশ। তাহলে এবার বলো, এই অংশের মধ্যে কোন অংশটুকুকে তুমি ক্লজ হিসাবে নিবে আর কোনটাকে তুমি ফ্রেজ হিসাবে নিতে পারো? হুম হুম, হ্যাঁ, উই ওয়েন্ট টু কোচিং, তারপর এটা ফ্রেজ, আস্তাগফিরুল্লাহ, কি বললা এটা, ক্লজ হবে, হ্যাঁ। সাবজেক্ট আছে, তারপর হচ্ছে ফাইনাইট ভার্ব আছে, তাহলে এটা তো কোনোভাবেই ফ্রেজ হবে না, এটা কি হবে, ক্লজ হবে। তাহলে ফ্রেজ যদি হতে হয়, আমি যদি ধরে নিই, তাহলে এটুকু অংশ হতে পারে। ঠিক আছে? কেন, তুমি খেয়াল করে দেখো, এর মধ্যে কোনো, এই অংশের মধ্যে কোনো সাবজেক্ট ফাইনাইট ভার্ব
নাই। এবং হচ্ছে যদি আমি ধরার ক্ষেত্রে ধরে নিই এই যে 2 প্লাস বি ওয়ান আছে, কোন ক্যাটাগরি ভার্ব? 2 প্লাস বি ওয়ান নন ফাইনাইট ভার্ব। তাহলে ফ্রেজের মধ্যে নন ফাইনাইট ভার্ব থাকতে পারে, কিন্তু এর মাঝে কোনোদিনও কি আসবে না? ফাইনাইট ভার্ব আসবে না। তাহলে তুমি ফ্রেজ যদি ধরো এটাকে ধরতে হবে, এটাকে তো কোনোভাবেই কি করা যাবে না, ফ্রেজ হিসাবে নেওয়া যাবে না, কারণ এখানে সাবজেক্টও আছে, ফাইনাইট ভার্বও আছে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা ফ্রেজ দেখলাম, কিভাবে একটা ফ্রেজ হয় আবার কিভাবে একটা ক্লজ হয়। এখন আসা হচ্ছে ফ্রেজ যে প্রকারগুলো আমাদের না জানলেও চলবে আপাতত, যেহেতু তোমরা এখানে হচ্ছে যে ক্লাস আছে এই পর্যন্ত দরকার হয় না, এগুলা পরবর্তীতে অ্যাডমিশন টাইমে বিস্তারিত এগুলা প্রয়োজন হয় আর কি, এটা দিলে তোমাদের সাফ হয়ে যাবে। এখন আমরা দেখবো যে ক্লজ এর প্রকারগুলো আমরা কি, ক্লজ কয় প্রকার হয় বলতে পারবা কেউ? 3 প্রকার। কি কি বলতো? প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, এবং হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। হয়েছে লেখা? ওকে, তাহলে আমরা একটা একটা করে দেখি প্রিন্সিপাল ক্লজটা কি। দেখো, প্রিন্সিপাল ক্লজ হচ্ছে যে ক্লজ নিজেই নিজের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে সক্ষম। অর্থাৎ ক্লজ যেটা নিজেই নিজের অর্থটা নিজেই স্বাধীনভাবে কি করতে পারে, প্রকাশ করতে পারে, কারো কি প্রয়োজন হয় না, সাহায্যের প্রয়োজন হয় না, সেই অংশটুকুকেই বলা হয় প্রিন্সিপাল ক্লজ। এবং প্রিন্সিপাল ক্লজের আরেকটা নাম আসে, তোমাদের এখান থেকে তোমরা ছোট ক্লাস হলো একটা প্রশ্ন শিখে নাও, অ্যাডমিশন এবং বিসিএস অনেক চাকরি পরীক্ষা কিন্তু এইসব বেসিক জায়গা থেকে অনেক সময় প্রশ্ন করে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন ছিল, অ্যানাদার নেম অফ প্রিন্সিপাল ক্লজ ইজ, মানে কি বুঝেছে, প্রিন্সিপাল ক্লজের অন্য একটা নাম কি। তার মানে এখানে তোমার একটু জাস্ট ক্লুটা জানা থাকলে আনসার করা সহজ। যেহেতু এটা স্বাধীন, নিজের অর্থটা নিজে প্রকাশ করতে পারে, এটাকে এই জন্য বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে প্রিন্সিপাল ক্লজের আরো একটা নাম আমরা শিখলাম, সেটা হচ্ছে কোন ক্লজ? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট মানে কি? স্বাধীন। তার মানে স্বাধীন, নিজের অর্থটা নিজেই স্বাধীনভাবে প্রকাশ করতে পারে, অন্য কারো কিসের প্রয়োজন হয় না, সাহায্যের প্রয়োজন হয় না। তাহলে প্রিন্সিপাল ক্লজকে কি নামেও ডাকা হয়? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, আচ্ছা, এটা আই নো দ্য ম্যান, এই পর্যন্ত লিখলাম। তার মানে এটা একটা ক্লজ। কিভাবে ক্লজ? সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে। এখন এবার তোমাকে আমি আরেকটু সামনে যে, তাহলে আরেকটা প্রশ্ন বেশি করার সুযোগ পেলাম, এতক্ষণ তো আমি এটা সুযোগ পাই নাই, ক্লজ মানে ক্লজ এটাই বুঝছি। তাহলে এখন আমি তোমার সুযোগ পেলাম যে কয়টা ক্লজ জানলাম আমরা? 3টা। এর মধ্যে আমি এখন তোমাকে এখন প্রশ্ন করতে পারি, তাহলে এটা কোন ক্লজ হতে পারে? প্রিন্সিপাল ক্লজ। এখন এখান থেকে একটা শর্টকাট টেকনিক, সেটা হচ্ছে যে বাক্যে ক্লজে একটা, চোখ বন্ধ করে বলে দিবে কোন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। কারণ বাক্যে প্রিন্সিপাল ক্লজ বাদ দিয়ে কখনো একটা সঠিক বাক্য কি হবে না, গঠন করা যাবে না। যেরকম একটা ফাইনাইট ভার্ব বাদে কখনো কি হয় না, যে হচ্ছে তোমার বাক্য গঠন করা যায় না, একই ভাবে কোন একটা বাক্যের মধ্যে যদি ক্লজও একটা থাকে, সেটা কোন ক্লজ হবে? প্রিন্সিপাল ক্লজ হবে। ক্লিয়ার? ওকে, বুঝে লেখা? তাহলে এবার দেখো দ্বিতীয়টা আমরা দেখি। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ, এটা লেখার প্রয়োজন আছে? তার বিপরীত, মানে যে ক্লজ নিজেই নিজের অর্থটা কি করতে পারে না, স্বাধীনভাবে প্রকাশ করতে পারে না, সেটাই হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। তোমরা জাস্ট এটুকু লিখে নাও, আমি এক্সাম্পল দিচ্ছি। যে ক্লজটা নিজেই নিজের অর্থটা স্বাধীনভাবে প্রকাশ করতে পারে না, এটার বিপরীত শুধু, সেটাই হচ্ছে কোন ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। স্বাধীন,
এটা কি স্বাধীন? না। এটা যেহেতু অন্যের সাহায্য নেওয়া লাগে, এটা তার মানে কি স্বাধীন না। তাহলে আগেরটার নাম যদি তুমি ইন্ডিপেন্ডেন্ট পাও, অন্য একটা নাম, তাহলে এটার আরেকটা নাম কি হতে পারে? আনইন্ডিপেন্ডেন্ট না, ডিপেন্ডেন্ট, মানে নির্ভর করে থাকে অন্যের উপর। তাহলে অ্যানাদার নেম অফ সাবঅর্ডিনেট ক্লজ ইজ, কি ক্লজ হতে পারে? ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট ক্লজ। তার মানে দুটা ক্লজের আমরা দুটো ভিন্ন নামও জানলাম। ওকে, এবার আমি এই উদাহরণটার সাথে আরেকটা বৃদ্ধি করি। আই নো দ্য ম্যান হু ইজ মাই কাজিন। তাহলে এখন দেখো কয়টা হলো অংশ? দুইটা। তার মানে এখানে ক্লজ আছে কয়টা এখন? দুইটা। এখন তোমার কাছে কি আরেকটা প্রশ্ন করা যায় না, যে কোনটা কোন ক্লজ? করা যাচ্ছে। তাহলে এবার আনসার তোমার কাছে কি হবে, যে এটা তো প্রিন্সিপাল ক্লজ আমি পেয়ে গেছি, তার মানে এখানে এটা কোন ক্লজ হতে পারে? যেটা এখন মাত্র পড়ালাম, সাবঅর্ডিনেট ক্লজ। এখন এটা কিভাবে বুঝবো? কারণ হচ্ছে তুমি খেয়াল করে দেখো, আমি যদি এই বাক্যটাকে বাদ দিয়ে দিই, শুধু এটুকু রাখি, যদি বলে যে হু ইজ মাই কাজিন, তাহলে অর্থটা কিন্তু সম্পূর্ণরূপে কি হচ্ছে না, আসছে না, মানে ক্লিয়ার হচ্ছে না। যখনই, কারণ কি, কারণ এই বাক্যের সাথে তার একটা সম্পর্ক রয়ে গেছে, দেখো। তাহলে আমি যাকে চিনি বা জানি সেই তো আমার কি কাজিন। এখন এটা চিনি বা জানি যদি বাদ দিয়ে দিই, তাহলে হচ্ছে কাজিনটা কি একটা কি হয়ে যাচ্ছে, এখানে তোমার কাছে ক্লিয়ারটা আসছে না, ক্লিয়ারেন্স আসছে না যে কাকে বা কোন ব্যক্তি সম্পর্কে তুমি বলছো। আর যখন তুমি এই জিনিসটাকে কি করে দিচ্ছ, এটার সাথে রিলেট করতেছো, তখন কিন্তু অর্থটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তার মানে এই অংশটুকু নিজের অর্থটা নিজে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারলেও এটা নিজের অর্থটা নিজে সহজে কি করতে পারছে না, একা একা প্রকাশ করতে পারছে না। তার জন্য প্রিন্সিপাল ক্লোজের কি লাগতেছে, হেল্পের বা সাহায্যের প্রয়োজন হচ্ছে। তার মানে এই অংশটুকুকে আমরা বলবো হচ্ছে কোন ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। আর এই অংশটা তাহলে কোন ক্লজ হবে? সাবঅর্ডিনেট ক্লজ। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা দ্বিতীয় স্টেপে দিব তোমাদেরকে। এটা তো তুমি অর্থ অনুযায়ী করলা, এমনও তো হতে পারে এমন একটা বড় বাক্য দিল, তুমি অর্থই জানো না, তাহলে তোমার কি সেখানে এই অংশের অর্থ দিচ্ছে কি দিচ্ছে না এটা বোঝার মতো আর কোনো কি আছে, অপশন আছে? নাই। তাহলে তোমরা এখন সহজে কিভাবে সাবঅর্ডিনেট ক্লজ চিনবা, তার জন্য আমি কয়েকটা ক্লু দিয়ে দিচ্ছি। যেমন সহজে সাবঅর্ডিনেট ক্লজ চেনার উপায়, এটা তোমরা লেখো, হেডলাইন দাও। এখন তুমি অর্থ না বুঝলে বলতে পারবে যে কোন ক্লজ। এটা ডব্লিউএইচ ওয়ার্ড, না আগে আগে কিছু না। ডব্লিউএইচ ওয়ার্ড, ইফ, আনলেস, দো, অলদো, সো দ্যাট, in order that, as if, as though, things as। মোটামুটি এই কয়েকটা তোমার দেখলে তোমাদের হয়ে যাবে। অর্থাৎ এগুলাকে বলা হয় সাবঅর্ডিনেট কনজাংশন। সাবঅর্ডিনেট কনজাংশন, অর্থাৎ তোমাকে এটা লিখে দেওয়ার মানে হচ্ছে, আচ্ছা লেখো, তারপর হচ্ছে এটা বলছি। বুঝছি, সবার লেখো। ধরো একটা বড় লাইন দিল, কিন্তু তুমি তার কি জানো না, অর্থ জানো না। তারপর অর্থ না জানলে এখন আর তোমার সমস্যা নাই, যখন দেখবা যে ওই লাইন বা ক্লজের শুরুতে কোন একটা ডব্লিউএইচ ওয়ার্ড আছে, হতে পারে সেটা ওয়েল,
ওয়াই, হাউ, হু যেটাই থাকুক, অর্থাৎ ক্লজের শুরুতে যদি এখানে উল্লেখিত এই শব্দগুলোর কোনো একটা দিয়ে যদি শুরু হয় ক্লজটা, তার মানে আমরা চোখ বন্ধ করে বলে দিব যে এটা কোন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। তখন তোমার আর অর্থের কি হবে না, প্রয়োজন হবে না। অর্থাৎ অনেক বড় একটা লাইন দিয়ে কিন্তু লাইনটা শুরু হচ্ছে কি দিয়ে, কোন একটা নবলেস ওয়ার্ড দিয়ে, অথবা কি দিয়ে, ইফ দিয়ে, অথবা আনলেস দিয়ে। অর্থাৎ এইখানে উল্লেখিত সাবঅর্ডিনেট যে কনজাংশন গুলো উল্লেখ করা হয়েছে এগুলোর কোনো একটা দিয়ে যদি কি করা হয়, ওই ক্লজটাকে শুরু করা হয়, ওই ক্লজটার নাম হবে তখন সাবঅর্ডিনেট ক্লজ। ক্লিয়ার? বলো। সব ক্লজে থাকবে না, প্রিন্সিপাল ক্লজে থাকবে না। হ্যাঁ, সাবঅর্ডিনেট ক্লজে কনজাংশন থাকবে, যে কোনো একটা কনজাংশন থাকবে। ঠিক আছে, তাহলে তোমার জন্য বোঝাটা কি হবে, সুবিধা হবে। আর প্রিন্সিপাল ক্লজে কোনো কি থাকবে না, কোনো কনজাংশন বা কোনো হচ্ছে আর এক্সট্রা কোনো কিছু প্রিন্সিপাল ক্লজে সাধারণত থাকে না, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ লিখতে গেলে সাবঅর্ডিনেট কনজাংশন গুলো আসে। ক্লিয়ার? তাহলে এখন যদি আমরা একটা বাক্য লিখি, দেখো, হি স্টাডিজ হার্ড মোর সো দ্যাট হি ক্যান লার্ন মোর। তাহলে এখানে তুমি যদি হিসাব করো দুটো অংশে এটাকে ভাগ করতে পারো। ঠিক আছে, তাহলে এখন এই অংশ দুটার মধ্যে কোনটা কোন ক্লজ হবে, বলো। হ্যাঁ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ধন্যবাদ। তারপর এখান থেকে নিয়ে এইটুকু হবে তাহলে কি সাবঅর্ডিনেট ক্লজ। কেন, এখানে কি যুক্ত আছে, সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত আছে, এগুলোকে বলা হয় কনজাংশন, আর যেটা দিয়ে ক্লজ হয় সেটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, তাহলে আমরা কি কি চিনলাম, প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ আমরা চিনতে পারলাম। ওকে, তাহলে এটা শেষ। এবার আছে কোঅর্ডিনেট, একদম সহজ। যখন দেখবে হচ্ছে দুটো সেন্টেন্স প্রিন্সিপাল ক্লজের মাঝে কি থাকে, কোঅর্ডিনেট কনজাংশন থাকে। আমরা কোঅর্ডিনেট কনজাংশন গুলো দেখি। কোঅর্ডিনেট কনজাংশন, যেমন আমরা কমন যে দুই তিনটে এগুলো আমরা জানি, এন্ড, অর, বাট, তারপর একটা ইয়েট আসে, তাই হোক এই কয়েকটা কমন, এইগুলো যদি কোনো ক্লজ যদি মাঝে থাকে তখন বুঝে নিবা যে সেটা কোন ক্লজ হবে, ও অর্ডিনেট ক্লজ। যেমন আমরা কমন একটা বাক্য ইউজ করি, এটা হচ্ছে ইজ, ওয়াজ, বাট, অনেস্ট। এখান থেকে আরেকটা জিনিস শিখতে পারবা, কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে যে বাক্য হয়, যে বাক্য হয়, যে বাক্য হয় তা কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স অর্থাৎ এই কনজাংশন গুলো দিয়ে যে বাক্যটাই গঠন করা হবে তখন ওই বাক্যের নাম হয়ে যাবে কি, সেন্টেন্স। তিন প্রকার আছে না, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। তাই এখানে কোঅর্ডিনেট কনজাংশন গুলো যে বাক্যের মাঝে তুমি দেখবা দুটো বাক্যকে এই কনজাংশন গুলো দিয়ে কি করা হয়েছে, যুক্ত করা হয়েছে, তখন তুমি বুঝে নিবা যে ওই বাক্যটা কোন বাক্য হবে, কম্পাউন্ড। যেমন এই বাক্য, যেমন হিজ পুয়ার বাট অনেস্ট। ওকে, করছিলাম কি নিয়ে, যে আমাদের কিভাবে আমরা কোনো কম্পোজিশন বা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এর যে বিষয়গুলো আছে এগুলো যদি কমন না পাই কিভাবে আমরা এটাকে কি করব, নিজ থেকে লেখার চেষ্টা করব, এবং এই চেষ্টার পিছনে কি কি জিনিসের প্রয়োজন সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। প্রথমে আমাদেরকে প্রতিনিয়ত ভোকাবুলারি গুলা বৃদ্ধি করতে হবে, তারপর কিভাবে আমরা একটা সেন্টেন্সকে শুরু করব বা হচ্ছে কোনটা আগে দরকার কোনটা পরে দরকার এগুলো নিয়ে আলোচনা করছি। আর ওই ট্রান্সলেট করতে গেলে তখন আমাদেরকে কি কি বিষয় চেনা লাগবে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা কি করছি, আলোচনা করছি। প্রথমত হচ্ছে একটা বাক্যের মধ্যে আমাকে সঠিকভাবে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব কি করা লাগবে, চেনা লাগবে। যার কারণে আমরা কি করছি, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের যে পার্থক্যগুলো, কোনটা ফাইনাইট কোনটা নন ফাইনাইট আমরা চেনা শিখছি। আশা করি আমরা এখন কোন একটা বাক্যের মাঝে থেকে যখন তোমাকে কি করা হবে, বড় একটা বাক্য যদি দেওয়া হয় তুমি কোনটা ফাইনাইট কোনটা নন ফাইনাইট এটা আইডেন্টিফাই করতে পারবে। দ্বিতীয়ত, ফাইনাইট ভার্ব এবং
নন ফাইনাইট ভার্বের সাথে আবার আরেকটা সম্পর্ক আছে বাক্যের, ক্লজ এবং ফ্রেজের সাথে। তার মানে একটা বাক্যের মধ্যে সবটুকু অংশ ক্লজও হয় না, আবার অনেক সময় এটা কি হয় না, সবটুকু অংশ ফ্রেজও হয় না। তো যার কারণে আমরা ফ্রেজ এন্ড ক্লজ দুটা বাক্যই আমরা দুটা বিষয় সম্পর্কে আমরা কি করলাম, আমরা জানলাম। দ্বিতীয়ত আমরা ক্লজ সম্পর্কে, ক্লজের যে প্রকারভেদগুলো আছে, প্রকারভেদগুলো আমরা এখান থেকে জেনে নিলাম। তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের যে ক্লাসের মনে করো যে সামারি, আমরা যতটুকু শিখলাম এটা তোমরা কি করবা, ভালো করে পড়বা এবং হচ্ছে পরবর্তী যে তোমাদের বিষয়গুলো আছে বা তোমাদের ধারাবাহিক যে ক্লাসগুলো আছে এগুলোর পাশাপাশি তোমরা এগুলোও কি করবা, চর্চা করবা। না হলে তোমরা দেখা যাচ্ছে আমরা এগুলো বারবার শিখি কিন্তু আবার পরে যাই কি করি, চর্চার অভাবে ভুলে যাই। ঠিক আছে, তাহলে কি কি বললাম, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব এবং হচ্ছে ফ্রেজ এন্ড ক্লজ সম্পর্কে বিস্তারিত, এবং হচ্ছে একটা বাক্যকে কিভাবে যে ইংলিশ করা যায় সহজে সেটা সম্পর্কে আমরা কি কি জিনিস দরকার সবগুলো সম্পর্কে কি করছি, আলোচনা করছি। তাহলে এই পর্যন্তই।